আজ হোক কাল হোক বাংলাদেশ আওয়ামী লীগ তো আসবে। আপনিও ভালো করে জানেন, আপনার যারা দর্শকরা দেখছে তারাও জানে, এটা আজ হোক কাল হোক আমরা আসবই। আমরা যখন ভবিষ্যতে রাজনীতিতে ফিরবো, ক্ষমতায় আসবো এই দেশে, আমি খালি মাঝে মধ্যে ভাবি, আমি প্রায় ভাবি যে আমি কি আমারই বাংলাদেশের মানুষের রক্ত নিব, প্রতিশোধ নিব, নাকি মাফ করে দিব, নাকি সমস্ত স্মৃতি মনে করে হাউমাউ করে কাঁদতে থাকবো। মানে আমি চিন্তা করি, আচ্ছা গণহত্যা যদি করতে হয় বা এদেরকে যদি প্রতিশোধ নিতে হয়, তাহলে আবার এই দেশের মানুষের উপরেই নিতে হবে। আবার যদি ক্ষমা করে দেই, এই ক্ষমাটাকেই দুর্বলতা ভাববে। মানে এগুলো সিম্পলি ভাবনা, এগুলোর কোনো মা বাপ নেই, বাবা ভাবি। আমি খালি ভাবি যে এই যে আমাদেরকে এত কষ্ট দিচ্ছে আসাদ, এত দুঃখ দিচ্ছে, আমারই দেশের একটা লোক একটাবারের জন্য ভাবলো না যে ওর ঘরেও তো ছোট্ট এমন একটা বাচ্চা আছে, মেরে ফেললো। মানে আমি এখানে চিন্তা করি যে ধরেন পাশান একজন হতে পারে, আপনি নাসিমুল গনি হিজবুত তাহরির করে, ওর তো কোনো বুক পিট নাই, হাসতে 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 হয়তো বা আপনাকে আপনার চামড়া ছিলবে, আপনি চিৎকার করছেন চামড়া ছিলার কারণে, আপনাকে সে হাসতে হাসতে বলছে আস্তে চিল্লা রে বাবা, একটু আস্তে চিল্লা। ও হয়তো বা এই টাইপের পাশান, তাই বলে একটা গোটা সিন্ডিকেট পাশান হয়ে যাবে? তোরা যাক একজন এসপি, একজন জেলা প্রশাসক, তারা কি আসলে ওইখানে কি একটা মানুষ ছিল না? এটা ভাবুক যে সে যত খারাপ হোক, আমি ওই ছোট্ট একটা বাচ্চা যে চলে গেছে বা যে স্ত্রী, ওদেরকে একটা নজর ছেলেটা দেখুক। আমি খুব, আপনি জানেন আমাদের দেশের মানুষ, এই যে আমি আপনাকে বলি এই জিনিসগুলো আমি এত ফলো করি, আমাদের দেশের মানুষ, আপনি অপরিচিত কারো বাসা দিকে খালি একটু বলেন যে আমার খিদা লাগছে, আপনাকে না একেবারে পিড়ি এনে দেবে। মানে আপনার একটু পানি খেতে চাবেন, আপনাকে খুবই আদর আপ্যায়ন। মজার ব্যাপার কি জানেন, এই মানুষটা কি আপনি খুঁজে পাবেন যে ভয়ঙ্কর নিষ্ঠুর। আমি এই যে আচরণের এই ভয়াবহ বৈপরীত্য, আমি প্রচন্ড ভয় পাই, প্রচন্ড ভয় পাই। হ্যাঁ, এবং এই দেশের মানুষ কি আসলে আদৌ এইভাবে বদলে গেছে, নাকি একটা হিউজ চেঞ্জ এসেছে আমাদের মধ্যে, আমি জানি না। আমি প্রায় চিন্তা করি, আমি প্রায় নিজেকে নিজে প্রবোধ দেই যে কোনোদিন কি আসলে দেশে ফিরে মহাত্মা গান্ধী হতে পারবো? যদি মহাত্মা গান্ধী না হই, তাহলে আসলে খুবই দুষ্কর এসব সমস্ত কিছু ভুলে থাকা। আপনি ভাবেন তো যে সাদ্দাম যদি আজকে ব্রাশ ফায়ার করে এই আব্দুল বাতেন, আশিক হাসান, জেলার এদেরকে মেরে ফেলে, আপনি কি আসলে সাদ্দামকে খারাপ বলতে পারবেন? ধরেন আপনি যদি আজকে দেখেন যে সাদ্দাম আজকে এগুলোকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলেছে, এটা কাল্পনিক একটা চিত্র আঁকলাম, লাইফ ইজ নট এ মুভি, বাট স্টিল আমি যে জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে এই ক্ষোভ কিন্তু ওই আমাদের আমাদের বক্তব্যের মতো ইথারে ভেসে বেড়ায়, এগুলো কোথাও মুছে যাবে না, এগুলোর রেশ থেকে যাবে। কোথায় যেন বলতে শুনি যে ডিজিটাল ফুটপ্রিন্ট, এগুলো আসলে থেকে যায় এন্ড অফ দ্য ডেতে। দেখেন আজকে যে ঘটনাটা আমাদের সাথে হচ্ছে, এই যে আপনি সাদ্দামের ঘটনাটা জানলেন, আপনার তো মনে আছে তোফাজ্জলের কথা। তোফাজ্জলকে হাত বুলিয়ে খাইয়ে বলছে ভালো হয়েছে খাওয়া, আর একটু খাও, মানে ওকে খাওয়া দাওয়া, ওকে মেরে ফেলবে, এটাই প্ল্যান। মাসুদের কথা আপনি চিন্তা করেন, সালাউদ্দিন আম্মার ওই ছেলেটা রাজশাহীর এখন জিএস হয়েছে, আপনার রাকসুর, সেই ছেলেটা দলবল নিয়ে মাসুদকে মেরে ফেললো। মাসুদের কিন্তু অলরেডি ওর রক কেটে দিয়েছিল এই আম্মাররাই বা আম্মারদের সিনিয়ররা 2014 সালে। ছেলেটা যখন মারা যাচ্ছে, ভাবা যায় তার মুখের সামনে এসে ভাই বলছে আপনার শেষ কথা কি, শেষ কথা কি? সে শুধু বলেছে ভাই একটু পানি খাবো, একটু পানি দেন, একটু পানি দেন। বলতে বলতে ছেলেটা মারা গেল। আপনি আমাকে বলেন তো আসাদ ভাই, যে এই যে ঘটনাগুলো ঘটলো, আমরা একেবারে একটা নিশ্চিত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাকে আমি বুঝাতে পারবো না যে এই সাদ্দামকে যখন আজকে দেখেছি, সে বলছে তার তার পুত্রের কবর ছুঁয়ে, আপনি কোনোদিন হাজার চেষ্টা করে সাদ্দামকে কখনো যদি সাদ্দামের উপকার করতে হয়, তাহলে যেটা করতে হবে, ওকে কোনো একটা ঔষধ দিয়ে ওর সমস্ত স্মৃতিকে নষ্ট করে দিতে হবে। আদারওয়াইজ এই ছেলে বাঁচবে না, তো এই ছেলে বাঁচবে না, আমি আপনাকে বলে রাখলাম।
ফিসাদ। এই দেশে একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধ চলছে, এখন মানসিকভাবে চলছে, ভবিষ্যতে সেটা অস্ত্র নিয়ে চলবে কিনা সময় বলে দিবে। একদিকে ধরেন যখন দেখছি যে সাদ্দাম তার সন্তানের মাটি ছুঁয়ে কাঁদছে, হ্যাঁ আপনি হয়তো অনেককে ট্রায়ালে নিবেন, আপনি কি তাহলে একটা সিম্বলিক ট্রায়াল করবেন? আপনি কি তাহলে একটা রিকনসিলিয়েশন প্রসেসে যাবেন? এই রিকনসিলিয়েশন প্রসেসটা কি হবে আসলে? এই রিকনসিলিয়েশন প্রসেসটা কি আসলে কাজ করবে? এত বড় ধর্ম অবমাননা করছে, এখন আর কারো ধর্মে আঘাত লাগছে না। এই যে আপনার এস এম শাহরিয়ার কবির, সে বলছে যে আপনি লাইফে যত অন্যায় করেন না কেন, আল্লাহর কাছে গিয়ে বলতে পারবেন যে আপনি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। ওই যে আপনার বিড়িতে সুখ টানে যে ফয়জুল ছেলেটা আছে, সে কি বললো কয়েকদিন আগে, যে বিড়িতে একটা সুখ টান দিয়ে বলবেন কি দাঁড়িপাল্লায় ভোট দিছি, আর ওইদিকে আমির বলতেছে কি আমাদের দলের কেউ আপনার বিড়ি খায় না। মানে কি অদ্ভুত কন্ট্রাডিকশন, কি অদ্ভুত দুইজনের দুই রকমের কথা। ফলে পুরো ব্যাপারটা যেটা হয়েছে যে এদের ভণ্ডামি যদি বাঙালি না বোঝে এবং বাঙালি যদি মনে করে এদেরকে ভোট দেবে, দেখেন নিজের পায়ে যদি কেউ নিজে কুড়াল মারতে চায়, নিজের পায়ে যদি কেউ ধ্বংস করতে চায়, শেষ করতে চায়, ওইটা আপনি আটকাতে পারবেন না। ওই পোকা নিজের মাংস নিজে খায়। খালেদ মহিউদ্দিন খুব খেয়াল করে দেখবেন, এই ধরনের চোর ছেচে সবগুলোকে সে টক শোতে প্রাইম টাইমে নিয়ে যায় সম্মানিত বিভিন্ন ব্যক্তির এগেনস্টে দাঁড় করে দেয়। মানে ইউনুস খালেদ মহিউদ্দিন, ডয়চে ভেলেতে খালেদ মহিউদ্দিন যখন চাকরি করছিল তখন ওই আরাফাতরে নিয়ে যায় ওইখানে সুইজারল্যান্ড গেল না ইউনুস চারে প্রমাণ করতে যায়, তার টাই দেখলাম ঝুলতেছে মাটির সাথে, মানে স্যার স্যার করতে করতে চাটে পারলে তার পা, হ্যাঁ স্যার স্যার স্যার। তো সেই দালাল খালে এ কিন্তু জামাতের প্রোডাক্ট, আমার কোনো সন্দেহ নাই। কারণ আপনি দেখেন প্রত্যেকটা জুলাই জঙ্গিকে সে নিয়ে ওইখানে প্রমোট করছে এমন বীরের মতো করে। কয়েকদিন আগে মাহফুজকে, মানে চোর দা গ্রেট, তার বংশশুদ্ধ চোর, তার ভাই চোর, তার সব চোর, এদের নিয়ে তাদের গ্লোরিফাই করা, মানে পাপ মোচন করার একটা খালেদ এটা এই দায়িত্বটা নিয়েছেন। মানে সাদে তো আর আসিফ নজরুল বলছে না হায়াল্লা খালেদ, মানে খালেদ আপনি আমাদের লোক কিভাবে বলতে পারেন? শুনবেন, আমি জানি না জামাতের কত নাম্বার স্তরের এটা, কারণ জামাতের তো এত বেশি স্তর আছে। এখন তো খালি আমি আবিষ্কার করি যে মানে মানে স্তরের পর স্তর। তো আপনি খুব অবাক হওয়ার কিছু নাই, এবং আপনি রাইটলি লোকেট করেছেন যে খালেদ মহিউদ্দিন এই জামাতেরই, এই শিবিরেরই লোক। দেখবেন যে এরা সবচেয়ে শিবির বিরোধী কথা বলে, জামাত বিরোধী কথাবার্তা বলে, আলটিমেটলি জামাতের সমস্ত প্রচারণা, জামাতের সমস্ত প্রমোট এই খালেদ মহিউদ্দিন করছে। সে নাকি অত্যন্ত সাহসী সাংবাদিক, অথচ দেখেন সে বলছে যে মামলার ভয়ে সে সাদ্দাম হোসেনের একটা সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল, সেটা বলতো সে মামলার ভয়ে নিতে পারেনি, সে দেশে যেতে পারবে না সেটার কারণে। ফলে আসলে এবং প্রধানমন্ত্রীকে নিয়ে কি নোংরা কথাবার্তা বলেছে, মানে এই হ্যাঁ হাসিনা ও কি তুই তুকারি, মানে এটা 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 আমি তো তাকে এলিট মহিউদ্দিনে বলি, তো এলিটের জায়গায় উনি থাকেন নাই। আর একটা জায়গা খুব পরিষ্কার, এই যে জি এই যে পিনাগ্রা ভয়ঙ্কর, হ্যাঁ। তো তো এই লোকের, আচ্ছা এই যে পিনাগ্রা অনেকে বলছেন যে স্বল্প সময়ের উত্তেজনা কিন্তু ক্ষতি দীর্ঘমেয়াদী। আচ্ছা এই পিনাগ্রারই কিন্তু তার সাথে কোনোদিন নেয় না, এর কারণটা আপনি খেয়াল করছেন? মানে সতীন টাইপের আর কি, দুইজন তো একই ধান্দা করতেছে। এ হচ্ছে পিনাকি ভট্টাচার্য ব্যানারে, মানে একজন দেখো হিন্দু হয়ে দাদা আমাদের সাথে জান্নাতে যাবে না, এটা দুঃখ অনেকের, মানে একটা সেন্সেশন তৈরি করা। যেমন এই যে বাঁধন, আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়ে আসে, একটু কাপড় চোপড় পরে ভিজে টিজা টিপ টিপ বার্সা পানির মধ্যে যায় কান্নাকাটি, আবার ওই যে শিক্ষক অভিশাপ আসমান কাপে, এই যে হিজাবি আপুটির কান্নাকাটি, এই পুরো কিন্তু এটা সংঘবদ্ধ একটা চক্র। এখন কোনো একটা কারণে মানে তার আরো যারা গ্যাংয়ের সদস্য আছে, যেমন জুলকারনাইন শাহেরে অনেকবার খালেদ নিছে, তাসলিম খলিল, কিন্তু পিনাকিরে কোনোভাবে সে সহ্য করতে পারে না, এবং পারলে তার সাথে ইয়ে করে। মানে এটা কি মানে শ্রেণীদ্বন্দ্ব, মানে তুই যা করছ আমিও তাই করি, তুই আমার চেয়ে বেশি, তোর হাইপ বেশি, এই ভোর মানে লাইক কমেন্টস এগুলো নিয়ে টাকা ভাগাভাগি, এগুলো কি বলে? তারা তো একই আদর্শের। এটাও যেমন হতে পারে, আবার এটাও হতে পারে তাদের নিজস্ব একটা দলীয় স্ট্র্যাটেজি হতে পারে, যে নিজেদের ভিতরে এক ধরনের ঝগড়াঝাটির, এক ধরনের অভিমান করা, বা মানে নিজেদের ভিতরে ডিভাইডেশন আছে, এইটা করে দুইটা আলাদা সেক্টরে আলাদা টেস্টের লোকজনদেরকে আলাদাভাবে ধরে রাখা, সেটা হতে পারে। এরা যদি এক হয়ে যায় তাহলে হয়তো দর্শকগুলো মার্চ করবে, ফলে তারা যেমন আপনার ধরেন এবি পার্টি করার প্রয়োজন কি ছিল? তার মানে হচ্ছে যে এবি পার্টি এমন ভাবে তৈরি করা হয়েছে যে জামাত করতে চায় বা ইসলামী দল করতে চাচ্ছে, কিন্তু জামাতের এই যুদ্ধপরাধ এগুলোর কারণে আসতে পারছিল না, এমন একটা জায়গাকে সুযোগ করে দাও। এটা ছিল প্রথম ধান্দা, তাই তো এবি পার্টির। এনসিপি
তারা ছাত্রদের নাম করে এটাকে আকৃষ্ট করার জন্য তারা সামনে এসেছে। ফলে এগুলোরও কিন্তু এক ধরনের রিজন আছে যে খালেদ মহিউদ্দিন একটা আলাদা অংশকে ধরে রাখতে চায়, পিনাকি আরেকটা অংশকে ধরে রাখতে চায়। ফলে তারা মূলত এক, কিন্তু দর্শককে তারা নানান অ্যাঙ্গেলে ধরে রাখতে চায়। এগুলো জামাতের স্ট্র্যাটেজি, পরিষ্কারভাবে জামাতের স্ট্র্যাটেজি। অনেক ধন্যবাদ নিজুম ভাই। আমরা এখন শেষ অধ্যায়ে আছি। এখন আমি আপনার সাথে চলেন ঝগড়া করি। আপনি আইনি পেশায়, আপনি একজন নিজম মজুমদার, একজন ব্যারিস্টার, আপনি কি জামাতের কেস লড়বেন? আমি কখনো জামাতের কেস লড়ব না। জামাতের পক্ষে? আচ্ছা, আপনি ইভ্যালি আপনার বন্ধু হিসাবে রাসেলের কেস নিয়ে আপনি খুব লাউড ছিলেন, আমরা অনেকে আপনার এ নিয়ে বকাঝকাও করেছি। এই ইভ্যালি রাসেল, আপনি তো নিশ্চয়ই 5 আগস্টের পরে ব্যাপারটা একটু আমি ক্লিয়ার করি। আপনি রাসেলের ব্যাপারটা আগে শোনেন। রাসেলের ব্যাপারটা যেটা ছিল সেটা হচ্ছে যে, দেখেন, একটা জিনিস আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল রাসেল ব্যবসা করেছে, তার বিরুদ্ধে নানান ধরনের অর্থ আত্মসাৎ থেকে শুরু করে মানি লন্ডারিং এর এগুলো অভিযোগ এসেছে। আপনি পুরো ব্যাপারটাকে একেবারে খোলা মনে দেখলে আমার মনে হয় আমার অবস্থাটা আপনি বুঝবেন। রাসেলের সাথে আমি স্কুল লাইফ থেকে একসাথে পড়াশোনা করেছি, বড় হয়েছি। রাসেলের একটা ছেলে অটিস্টিক, ওর হেল্প লাগে, ও স্পেশাল একটা চাইল্ড, বাবা মা দুজনই জেলে। আমার মনে আছে যে আমি, আমার ওয়াইফ, ছেলে, আমরা তখন আমার মেয়ে, হ্যাঁ না আমরা 2021-এ, হ্যাঁ 2021-এরই তো ঘটনা। আমরা 4 জন আপনার যাবো হচ্ছে ধামরাইতে, সাবার স্মৃতিসৌধটা দেখে আমরা ধামরাইতে যাবো হচ্ছে আমাদের অ্যাডভোকেট হাবিব ভাইয়ের বাসাতে আমরা যাবো, এরকম একটা প্ল্যান। ঠিক ওই মুহূর্তে আরিফ আর হোসেন, আপনারা হয়তো অনেকের নাম শুনে থাকবেন, আপনারা হয়তো অনেকেই জানেন না যে আরিফ আর হোসেন কিন্তু অসম্ভব রকমের এই ইভ্যালির সাথে জড়িত ছিল। আপনারা অনেকেই সেটা জানেন না আসলে। আরিফ আর হোসেন আমাকে ফোন দিয়েছেন, তিনি বলেছেন যে আপনার বন্ধুর আপনাকে প্রয়োজন। দেখেন, রাসেল তো আমার স্কুল ফ্রেন্ড, রাসেলের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, আমি তখন শুধুমাত্র তার বিরুদ্ধে অভিযোগগুলোই শুনেছি যে সে এই করেছে সেই করেছে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো যে আমার বিরুদ্ধে যদি বিস্তর অভিযোগ আসে, আপনি কি আমাকে একেবারে হাত ঝেড়ে ফেলে দিবেন? আপনি শুনতে চাইবেন নিজম ভাই কি হয়েছে আসলে। এখন আপনাকে যদি মানুষ ব্লেম করে যে আপনি নিজের মতো একটা লোকের কাছে, আপনি তো প্রথমে আমার কাছে আসবেন, জানবেন। ঠিক একই ব্যাপার আমি ওইখানে আমি কিন্তু কোঅর্ডিনেটর হিসেবে ছিলাম ওই জায়গাটাতে, তাদের লিগ্যাল সাইডটা পুরো গোছানোর দায়িত্ব। আমি কিন্তু ওকে বলেই নিয়েছি যে আমি 4 থেকে 5 মাস, কারণ হচ্ছে না ওরা দিশা পাচ্ছিল না কি করবে। আমি 4 to 5 মাস সেখানে ছিলাম, এরপরে তো আমি আর যুক্ত ছিলাম না। ওই যুক্ত থাকাটার জায়গাটাতে আমার ভূমিকাটা ছিল লয়ার, আমাদের লয়ার প্যানেল ছিল, আমরা এটা করেছি। দেখেন, আমি এর পরে এখনো পর্যন্ত রাসেল যখন দোষী সাব্যস্ত হয়, রাসেলের ব্যাপারে যখন মামলা মোকদ্দমা হয়, তার আগে এখন আমি তো একজন আইনজীবী, এন্ড অফ দ্য ডে রাসেল এক কথা, জামাত আরেক কথা। জামাতের সাথে রাসেলকে আমি জানি না মেলানো, আমি তুলনা দিচ্ছি না, আমি একটু শেষ করি। নিজুম ভাই, আপনি আপনার বন্ধুত্বের জায়গা থেকে রাসেলকে সাহায্য করেছেন। আমি যখন সাহায্য করছিলেন আওয়ামী লীগ ক্ষমতায়, এবং আমি এটা ভালোভাবে নেই, অনেকেই ভালোভাবে নেয় নাই, কিন্তু আমি পরে বুঝতে পেরেছি আপনি বন্ধুত্বের জায়গা থেকে এটা করছেন, এবং আপনি তার জন্য যেভাবে পুরো স্রোতের বিপরীতে সন্তানটা আসলে জি, আপনি পুরো স্রোতের বিপরীতে যায়। এখনো পর্যন্ত মানুষ কমেন্ট করছে যে রাসেল আমার টাকা মেরে দিয়েছে, নিজম মজুমদার একটা ভাগ পেয়েছে কিনা। মানে এই তখন কিন্তু আমি কমেন্ট দেখছিলাম। না, আমি জানি ভাগ পাইনি। আমি সম্পূর্ণভাবে আমি কোনো ধরনের বেতন, কোনো ধরনের শ্রম, কোনো ধরনের টাকা না, বরঞ্চ রাসেল জোর করেই বলা যেতে পারে যে আমি যখন ইংল্যান্ডে গেছি তখন রাসেল বলেছে, টিকিট করে দিয়েছে রাসেল আমাকে যে অ্যাটলিস্ট এইটা নে। রাসেল আমাকে তখন নিজের থেকে বলেছে তুই যে যাওয়া আসা করতেছিস সেই টাকাটা নে, এই টাকাটা অন্তত ওকে আমি করে দেই। এটা যারা আছে সবাই জানে যে আমি কোনো বেতনভুক্ত কেউ ছিলাম না, কোনো টাকা পয়সার ব্যাপার কখনো কেউ বলতে পারবে না যে আমি কোনো বেতনভুক্ত এই পারিশ্রমিক পেয়েছি, একেবারেই না। ওকে নিজম ভাই, ওইটা না, আমি বলছি যে পাবলিক পারসেপশন। মানুষ ভাবতো যে তখন তো খুব উত্তপ্ত, রাসেলের উপরে সবাই খেপা। তো এই রাসেল জেলখানা থেকে বের হলো, এবং বের হয়ে কি ভয়ঙ্কর লালবদর হয়েছে। শেখ হাসিনাকে গালাগালি, বঙ্গবন্ধুকে গালাগালি। মানে আমার এক সময় শেখ হাসিনার উপর অনেক ক্রোধ ছিল, আমি তার শাসন আমলে জেল খেটেছি, পাসপোর্ট হারিয়েছি। আমি কোনোদিন বঙ্গবন্ধুকে গালাগালি করিনি, কোনো দিন না, কারণ ওইটা একটা আমার জায়গা, আমার অস্তিত্বের সাথে এটার সাথে সম্পর্কযুক্ত। আমি আমার দেশকে কখনো গালাগালি করি না। তো এখন ইভেলে রাসেল এটা করেছিল, যতবার তাকে আমি দেখেছি। কবে করেছে?
উনি বলেন। জেল থেকে বের হওয়ার পরে এই ইউনূসের আমলে ভয়ঙ্কর রকমের লালবদর হয়েছিলেন, ভয়ঙ্কর সকল পোস্ট না, আমিও লালের পক্ষেও সমর্থন দিয়েছে, লালের পক্ষে ছিল। এইটা ওই সময় তো আমার ফ্রেন্ড লিস্টে ছিল, আমি তখন দেখেছি, মানে ওই জুলাই মাসটার সময় বা তারপরের কয়েকটা দিনের পরে তো আমার ফেসবুক সাসপেন্ডই হয়ে গেল, কিন্তু এর পরবর্তী আমি সময় তার একটা ওর সাথে ভিডিও আমার আর দেখেছি, কোনো যোগাযোগ ছিল না। এরপরে বঙ্গবন্ধুকে আক্রমণ করে যে তার ভিডিও অনেক কিছু সে করেছে, এমন কোন তখন বারবার আপনার কথা মনে পড়েছিল যে নিজুম ভাই আপনি কিন্তু তার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। যাই হোক, এইটা একটা জাস্ট একটা উদাহরণ যে আমাদের হয়। এরপরের হচ্ছে যে আপনি মানে ফ্রন্ট লাইনে আছেন। দেখেন এখানে কিন্তু আমাদের একজন কমেন্ট করেছেন, আমি ভদ্রলোককে চিনি না, আব্দুল হাকিম, তিনি মানে ব্যক্তিগত পর্যায় থেকে করলে একটা, যে উনি বলছেন আসাদ, নূর এবং নিজুম ভাই, আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা কৃতজ্ঞ। আপনারা হতাশ হবেন না, আমরা আপনাদের সন্তানেরা এবং তাদের সন্তানেরা এই স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছি।